আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের চীনে যাবার কথা। এটি যখন রেকর্ড করছি তখন তার বিমানে থাকবার কথা। একই সময়ে বাংলাদেশে একটি আমেরিকান বাণিজ্য দল সফর করছেন। আমেরিকান বাণিজ্য দলের সফরের সময় ডক্টর খলিলের এই চীন যাত্রা, এই টাইমিংটি কি স্রেফ কাকতালীয়, নাকি এর মধ্য দিয়ে কোনো কূটনৈতিক বার্তা রয়েছে? প্রিয় দর্শক, আজকে এ বিষয়টি নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। বাংলাদেশের দুপুর ৩টা সাড়ে ৩টার দিকে প্লেনে চীনের পথে যাত্রা শুরু করার কথা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি এমন একটা সময়ে যাচ্ছেন যখন বাংলাদেশে আমেরিকান একটি বাণিজ্য দল সফর করছে, এবং যেহেতু ধারণা করা হয় যে বর্তমান সরকারের মধ্যে আমেরিকান সরকারের সবচেয়ে বিশ্বস্ত লোকটি হলেন ডক্টর খলিল, তাই স্বভাবতই প্রশ্ন জাগে, যখন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে সমালোচনা হচ্ছে এবং মার্কিন বাণিজ্য দলটি সফর করছে, সে সময় ডক্টর খলিল দেশে না থেকে কেন চায়না যাচ্ছে? কি এমন জরুরি কাজ? এটি নিয়ে কথা হচ্ছে। যদিও আজকে সকালে ডক্টর খলিল এই মার্কিন বাণিজ্য দলটির সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু আমাকে একটি সূত্র জানিয়েছে যে এই সফরকালীন পুরোটা সময় ডক্টর খলিল বাংলাদেশে থাকতে চেয়েছিলেন এবং এই বাণিজ্য দলটির সাথে বিভিন্ন সময় ইন্টারঅ্যাক্ট করতে চেয়েছিলেন, কিন্তু তার অনেকটা, তিনি কেন যাচ্ছেন চায়নায় সেই প্রসঙ্গে বিস্তারিত না বলে বরং বলি যে চায়নায় গিয়ে তিনি কি কি আশা করছেন। চীনে তিনি কয়েকটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন, তার মধ্যে একটা হলো যে তিনি, আপনারা জানেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো চীনের কাছে তিনি এই পদে সমর্থন চাইবেন। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 17ই ফেব্রুয়ারি দায়িত্ব নেবার পর থেকে এখনো কোনো বিদেশ সফরে যাননি। তার বিদেশ সফর নিয়ে নানান আলোচনা চলছে এবং প্রথমে ধারণা করা হয়েছিল যে তিনি ওমরা করতে সৌদি আরব যাবেন, তারপরে তিনি ভারত দিয়েই তার বিশ্ব সফর শুরু করবেন। কিন্তু এখন এই ডক্টর খলিল চীনে যাচ্ছে, সম্ভবত তারেক রহমানের প্রথম বিদেশ সফরটি হতে যাচ্ছে চীন। এটি নিয়েই চীনের সরকারের সাথে তিনি আলাপ করবেন। এছাড়াও চায়নার কাছে তারা আরো কিছু সহায়তা চাইবেন, যেমন জ্বালানি নিরাপত্তায় সহায়তা চাইবেন। চীন বাংলাদেশের অন্যতম ডেভেলপমেন্ট পার্টনার, বিভিন্ন প্রকল্পে তারা অর্থায়ন করে থাকে, সেই জায়গাটায় সহায়তা চাইবেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তিস্তা বাঁধ নিয়ে একটা মহাপরিকল্পনার কথা চীন অনেকদিন ধরে বলে আসছে, সেটি নিয়েও আলোচনা হবে। নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য আমরা চীন থেকে বাংলাদেশে আমদানি করে থাকি, সেই বিষয়ে কথা বলা হবে। এবং বাংলাদেশের বিভিন্ন বন্দর ব্যবস্থাপনায় কিভাবে চীনকে আরো সম্পৃক্ত করা যায়, কোন কোন বন্দর ব্যবস্থাপনা চীনকে দেবে, এটি নিয়ে একটি আলোচনা হবার কথা রয়েছে। এদিকে 7ই মে রাত্রে তিনি ফিরবেন। 7ই মে রাত্রে ফিরে তিনি এই যে আমেরিকার যে বাণিজ্য দলটি বর্তমানে সফর করছেন তাদের সাথে একটি ডিনারে অংশগ্রহণ করবেন। যেটি বলছিলাম যে ডক্টর খলিল চেয়েছিলেন যে এই আমেরিকান ট্রেড টিমটার সাথে পুরোটা সময় বাংলাদেশে থেকে বিভিন্ন সময় ইন্টারঅ্যাক্ট করতে, কিন্তু সেটা আর হচ্ছে না। এটা নিয়ে তার ভেতরে এক ধরনের দুঃখ কাজ করছে। তিনি ঘনিষ্ঠ জনকে বলেছেন যে আমি কি শুধুমাত্র ডিনার করার জন্যই বাংলাদেশে আসব? চীন সফরে যাচ্ছেন সেটি নিয়ে আলোচনা হচ্ছে। আজকে তিনি সাংবাদিকদের সাথে কথাও বলেছেন। কিন্তু আপনাদের মনে আছে যে 7 থেকে 9 এপ্রিল ডক্টর খলিল এবং পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির তারা কিন্তু ভারত সফর করেছিলেন এবং সেখান থেকে তারা মরিশাস গিয়েছিলেন। সেই সময়ে ভারত সফরে বাংলাদেশের পক্ষ থেকে বিশাল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশাল বিবৃতি দিয়ে অনেক কিছু দাবি করা হয়েছিল, যার অধিকাংশই সত্য ছিল না। কিন্তু ভারতের পক্ষ থেকে 4-5 লাইনের একটা বিবৃতি দেওয়া হয়েছিল এই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সফরের উপর। আপনাদের নিশ্চয়ই মনে আছে
যে ডক্টর খলিল যেদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে মিটিং করে, সেই দিনই বাংলাদেশের সংসদে এই সন্ত্রাস দমন আইনের অধ্যাদেশটাকে আইনে রূপান্তরিত করা হয়, যার অধীনে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই বিষয়টি ভারতের পক্ষ থেকে ভালোভাবে নেওয়া হয়নি, এবং বিশেষ করে এই সফরের সময়ই এই ঘটনাটা ঘটানোর মধ্য দিয়ে বাংলাদেশ কি বার্তা দিয়েছিল ভারতের কাছে, সেটি নিয়ে কিন্তু অনেক বিশ্লেষক বিভিন্ন মতামত রেখেছেন। সেই ভারত সফর কি ব্যর্থ হয়েছিল? আমরা কিন্তু তখনও ইন্ডিকেট করেছিলাম যে সফরটি তার কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হয়েছে। কিন্তু তখন তিনি বলেছিলেন যে তিনি মে মাসে আবার 4 সপ্তাহ পরে মে মাসে আবার ভারতে যাবেন, এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বিষয়ে আলাপ করবেন। সেই হিসাবে 10ই মের মধ্যে তার আবার ভারতে যাওয়ার কথা। কিন্তু এখন তিনি 7ই মে চীনে ফিরে আসার পরে এখন পর্যন্ত তার সফরসূচিতে 10ই মে ভারতে যাবার কোনো কিছু নেই। তার মানে কি? ভারতের সাথে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে? চীনের সাথে এই ঘনিষ্ঠতাকে আমেরিকা কিভাবে দেখছে? কারণ বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এসেছেন, তার অন্যতম অ্যাসাইনমেন্ট হলো যে বাংলাদেশের সাথে চীনের ঘনিষ্ঠতাটাকে কমিয়ে আনা। কিন্তু ডে বাই ডে দেখা যাচ্ছে যে চীনের সাথে ঘনিষ্ঠতা বেড়েই চলেছে। এদিকে বাংলাদেশের একটি ব্যবসায়ী দল, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, তারা আমেরিকা সফর করছে, এবং তাদের সাথে এক মিটিংয়ে আমেরিকার যে সাউথ এশিয়ান বেল্টের যিনি অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি পল কাপুর, তিনি তাদের সাথে মিটিংয়ে বলেছেন যে আগামী দিনে ইন্দো প্যাসিফিক রিজনের কৌশল নির্ধারণ করবে আমেরিকা এবং বাংলাদেশ। তো এই কথা বলার মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক রিজনে তো আরো বড় বড় প্লেয়ার আছে, অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, ভারত আছে। তো এইসব দেশকে বাদ দিয়ে আগামী দিনে কিভাবে বাংলাদেশ এবং আমেরিকা স্ট্র্যাটেজি নির্ধারণ করবে, এটি নিয়ে কিন্তু অলরেডি আলোচনা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে কি বাংলাদেশকে একটু মলম দেওয়া হলো কিনা নাকি? কারণ এটা মোটামুটি একটা অবাস্তব ও ভিত্তিহীন কথা। এদিকে আজকে সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে মিটিং করার পরে ডক্টর খলিল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, এবং তিনি বিশেষ করে যে গতকাল যে বাংলা বা পশ্চিমবঙ্গ রাজ্যের যে নির্বাচনী ফলাফলটি ঘোষিত হলো, সেই প্রেক্ষিতে তিনি কিন্তু কিছু কথা বলেছেন, এবং পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়লাভে বাংলাদেশ সরকারকে বেশ কিছুটা নার্ভাস মনে হচ্ছে। এবং ডক্টর খলিল বলেছেন যে যদি পুশ ইন শুরু হয়ে যায়, যে অনেকেই আশঙ্কা করছেন যে সীমান্ত দিয়ে অনেককে বাংলাদেশি বলে, সে বাংলাদেশি হোক বা না হোক, বাংলাদেশি পুশ ইন করার একটা ঘটনা ঘটতে পারে। এবং তখন বলেছেন ডক্টর খলিল যে বাংলাদেশও বসে থাকবে না। কিন্তু এই মুহূর্তে বিএনপির সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ বা মন্ত্রীদের কথাবার্তায় এই নার্ভাসনেসটা ফুটে উঠেছে। তো এখন অবস্থা দৃষ্টে বোঝা যাচ্ছে যে একদিকে চীনের দিকে ঝুঁকছে, জামাতও চীনের দিকে ঝুঁকছে, আবার ভারতের সাথে একটা সূক্ষ্ম দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এরই মধ্যে গতকাল ভারতের হাইকমিশনার, যিনি বাংলাদেশে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, প্রণয় ভার্মা, তিনি গতকাল ডক্টর খলিলের সাথে বিদায়ী সাক্ষাৎকার করেছেন, এবং তিনি কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ ছেড়ে চলে যাবেন, এবং তার জায়গায় নতুন ভারতীয় হাইকমিশনার আসবে। ডক্টর খলিল যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে ভারতের সমর্থন কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়, এবং কূটনৈতিক খেলা কিন্তু জমে উঠেছে। একদিকে আমেরিকার সাথে দালালি, আর একদিকে আমেরিকার শত্রু চীনের সাথে ঘনিষ্ঠতা, ভারতের কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসা, এবং এখন ভারতের সাথে দূরত্ব তৈরি করা, এই সব মিলিয়ে বিএনপি সরকারের ভবিষ্যৎ কোন দিকে যাবে, এটি দেখবার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন।
আমরা এখনো ভারতীয় রাজনীতি নিয়েই কথা বলবো, বিশেষ করে পশ্চিমবঙ্গ। বাংলাদেশে আসলে সেই অর্থে বাংলাদেশ গতিহীন হয়ে গেছে 21 মাস যাবত। তারপরে বাংলাদেশ, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি কথা তো বলতেই হবে। বাংলাদেশে আসলে কোনো খবর নেই, বাংলাদেশ একটা স্থবির অবস্থায়। সেই আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের আমলে যে অবস্থা ছিল সেটারই একটা বর্ধিত অংশ চলছে বাংলাদেশে। যাই হোক, এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের আলাপ করব, বিশেষ করে বিধানসভা নির্বাচন পরবর্তী সময় আলাপের এই মুহূর্তের শিরোনামটা আমরা যদি বলি যে মমতার জেদ নাকি সাংবিধানিক সংকট, পথ ছাড়ছেন না মুখ্যমন্ত্রী, বাংলায় এবার কি ঘটবে? বাংলার রাজনীতিতে এখন বইছে প্রবল ঝড়। সোমবার দুপুর থেকে যখন ভোটের ফলাফল স্পষ্ট হতে শুরু করলো, তখন থেকেই রাজনৈতিক মহলে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি তবে এবার লোকভবনের পথ ধরবেন? তিনি কি পদত্যাগ করবেন? কারণ এটাই তো বাংলার এবং ভারতের সংসদীয় গণতন্ত্রের দীর্ঘদিনের রীতি। আমরা দেখেছি এর আগে ক্ষমতাচ্যুত মুখ্যমন্ত্রীরা ঠিক এই পথে হেঁটেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করলেন তাতে সবাই হতবাক। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মমতার এই সিদ্ধান্তে কোনো সাংবিধানিক জটিলতা তৈরি হবে কিনা এবং আগামী কয়েকদিন বাংলায় ঠিক কি ঘটতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সোমবার রাতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরোলেন, তখন জনমনে এবং সংবাদ মাধ্যমে প্রবল কৌতূহল ছিল। অনেকেই ভেবেছিলেন তার কনভয় হয়তো এবার রাজভবনের দিকে যাবে এবং তিনি রাজ্যপালের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেবেন, কিন্তু না, সবাইকে চমকে দিয়ে মমতার কনভয় সোজাসুজি চলে গেল কালীঘাটে তার নিজের বাড়ির পথে। কৌতূহল তখনও শেষ হয়নি। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী সরাসরি তার অবস্থান জানিয়ে দিলেন। তিনি সাফ বলে দিলেন তিনি ইস্তফা দেবেন না। কেন দেবেন না? মমতার যুক্তি হলো তিনি হারেননি, তার দাবি জোর করে ভোট লুট করা হয়েছে। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? এখন প্রশ্ন উঠছে, মমতা যদি আনুষ্ঠানিকভাবে ইস্তফা না দেন তবে কি হবে? ভারতীয় সংবিধান কি বলছে? মজার ব্যাপার হলো ভারতের সংবিধানে এমন পরিস্থিতির কথা নির্দিষ্ট করে কোথাও লেখা নেই। কেন নেই? কারণ সংবিধান প্রণেতারা হয়তো ভাবতেই পারেননি যে কোনো মুখ্যমন্ত্রী ভোটে পরাজিত হওয়ার পরেও রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেবেন না। এমন পরিস্থিতির উদ্ভব হতে পারে, এটা ছিল কল্পনাতীত। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, অতীতে বিভিন্ন রাজ্যে নানা ঘটনা ঘটলেও ভোটে হারার পর বিদায়ে মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির সে দেশে অন্তত আর একটিও নেই। মমতা যদি শেষ পর্যন্ত ইস্তফা না দেন তবে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এটি এক সম্পূর্ণ নতুন এবং নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। তবে এখানে একটি কারিগরি দিক আছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামী পরশু 7ই মে বৃহস্পতিবার। নিয়ম অনুযায়ী ইস্তফা না দিলেও ওই দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে গণনা হবেন। কিন্তু 7 তারিখ পার হয়ে যাওয়ার সাথে সাথে তার মুখ্যমন্ত্রীর পদ আর থাকবে না। তিনি পদত্যাগ করুন বা না করুন, তার নামের আগে স্বয়ংক্রিয়ভাবে প্রাক্তন শব্দটি জুড়ে যাবে। এখানে আমাদের একটি বিষয় বুঝতে হবে, ভোটে হারলে রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দেওয়াটা কিন্তু কোনো কঠিন আইনি নিয়ম নয়। এটি মূলত একটি রাজনৈতিক রেওয়াজ, একটি রীতি, বা যাকে আমরা বলতে পারি সাংবিধানিক শিষ্টাচার। 15 বছর আগের একটি উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। 2011 সালের 13ই মে দুপুর 1টার দিকে যখন বামফ্রন্টের পরাজয় নিশ্চিত হয়ে গেল, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তক্ষণে রাজভবনে গিয়েছিলেন। তিনি রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর হাতে ইস্তফা তুলে দেন। শুধু তাই নয়, তিনি রাজভবন থেকে বেরোনোর সময় সরকারি গাড়িটিও ছেড়ে দিয়েছিলেন এবং আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে গিয়েছিলেন দলের সাধারণ একটি গাড়িতে চেপে। একেই বলে রাজনৈতিক শিষ্টাচার।
যা মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভাঙতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে বিজেপি এবার নতুন সরকার গঠন করতে চলেছে, তবে কবে সেই শপথ গ্রহণ হবে তা নিয়ে মঙ্গলবার পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমবারের ভাষণ থেকে একটা বড় ইঙ্গিত পাওয়া গেছে। মনে করা হচ্ছে আগামী শনিবার 9 মে অর্থাৎ কবিগুরুর রবীন্দ্র জয়ন্তীর দিনেই বিজেপি তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান করতে পারে। রাজ্য বিজেপির বিভিন্ন সূত্রে থেকেও এই ইঙ্গিত পেয়েছে সংবাদ মাধ্যম। খবর অনুযায়ী আজ রাতেই অথবা আগামীকাল বুধবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনে বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে বসবেন এবং দলের নেতার নাম ঘোষণা করবেন। আর যিনি এই পরিষদীয় দলের নেতা নির্বাচিত হবেন তিনিই হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। নিয়ম মেনে তিনি রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক আর্জি জানাবেন। যদি 8ই মে শপথ গ্রহণ হয় তবে কোনো সমস্যা নেই, কারণ 7 তারিখ বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে এবং 8 তারিখ নতুন সরকার আসছে, মাঝখানে কোনো শূন্যস্থান থাকছে না। কিন্তু যদি শপথ 9 তারিখ বা তারপরে হয় তবে সেই কয়েকটা দিন রাজ্যকে চালাবে। কলকাতা হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির মতে এই মধ্যবর্তী সময়ে অনেক ক্ষেত্রে বিদায়ী মুখ্যমন্ত্রীকেই তদারকি বা কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন রাজ্যপাল। কিন্তু মমতা যদি তাতে রাজি না হন তবে রাজ্যপাল নিজেই 2-1 দিন বিষয়টি তত্ত্বাবধান করতে পারেন। এমনকি খুব প্রয়োজন হলে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি শাসন জারির সংস্থানও সংবিধানে আছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এত অল্প সময়ে সংকটের জন্য হয়তো রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন পড়বে না। সবটাই নির্ভর করছে বিজেপি কবে তাদের শপথের দিন চূড়ান্ত করছে তার ওপর। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে কোনো বড় সাংবিধানিক সংকট হয়তো তৈরি হবে না, কারণ বিধানসভার মেয়াদ শেষ হলে তার ক্ষমতাও লোপ পাবে। তবে প্রচলিত রাজনৈতিক ও গণতান্ত্রিক রীতি না মানার এই সিদ্ধান্ত তার রাজনৈতিক ভাবমূর্তির ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা তা কেবল সময়ই বলবে। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটছে। মমতা যে বললেন যে আমি তো পদত্যাগ করব না, আসলেই তিনি পদত্যাগ করেন কিনা, রাজনৈতিক শিষ্টাচার মানেন কিনা বা রাষ্ট্রাচার মানেন কিনা সেটি দেখার বিষয় আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।